দর্শক স্বাগত বিজনেস টাইমসের সঙ্গে আছি আমি রিয়াজ সাজান। দর্শক, বাজারজাতকরণের যে শেকল রয়েছে সেখানে উপরের সারিতে রয়েছে উৎপাদক এবং এটার একেবারে নিচে রয়েছে ভোক্তা। তার মাঝে যে মধ্যবর্তী সত্তা সেখানে রয়েছে আড়তদার, পাইকার, খুচরা বিক্রেতা, ফড়িয়া সহ নানা ধরনের মধ্যবর্তী সত্তা, যাদের কাছে লভ্যাংশের প্রায় 70% বা সবচেয়ে বড় অংশটি তাদের হাতে চলে যায় এবং যেখানে উৎপাদক যেমন ন্যায্য মূল্য পান না, সেখানে ভোক্তা আবার অতিরিক্ত মূল্যে পণ্য কিনতে হয়। এই যে এই শেকল থেকে আসলে আমরা দীর্ঘদিন ধরে কথা বলে আসলে এই থেকে বের হয়ে আসা যাচ্ছে না। তাই প্রশ্ন উঠছে, ভোক্তার স্বার্থ বনাম অতি মুনাফা কোনটা আসলে একটার বিপরীত, কোনটার দিকে আমরা আসলে যাব? আজকে আমাদের সাথে আলোচনার জন্য রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সভাপতি এবং সাবেক শ্রম সচিব AHM শফিকুজ্জামান, এবং আমাদের সাথে আছেন সাবেক কৃষি সচিব জনাব আনোয়ার ফারুক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি স্যার। প্রথমে একটু জনাব আনোয়ার ফারুক স্যার, আপনার কাছে আসতে চাই। আমরা সম্প্রতি জানি যে আসলে পেঁয়াজের দাম প্রায় 150 টাকায় ঠেকেছে। আমরা যতটুকু জানি যে নভেম্বরের শুরু থেকেই বা তারও অক্টোবরের শেষের দিকে এসে পেঁয়াজের দাম যখন 100 টাকা ছুঁয়েছে, তখন এক ধরনের আলোচনা হয়েছে যে আসলে ইম্পোর্ট করা হবে কিনা। কিন্তু ওই সময় ইম্পোর্ট করেনি, প্রায় দ্বিগুণ বেড়ে যখন 100 টাকা ছুঁয়েছে তখন ইম্পোর্ট করেনি। একটা লভ্যাংশ ব্যবসায়ীদের হাতে যাওয়ার পর এখন যখন আমাদের কৃষকের সময় হয়েছে হালি পেঁয়াজ আসার, তখন আবার দেখছি যে আমরা উদ্যোগ নিচ্ছে পেঁয়াজ আমদানির। তো এখানে যখন আমদানি হবে তখন কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 1 মাস বা 1.5 মাসের সময়টা কিন্তু আবার ব্যবসায়ীরা অতি মুনাফা করে নিল। সেটা নিয়ে কি বলবেন? প্রথমে হলো যে আমি মনে করি যে এটা একটা সরকারের দুর্বল ব্যবস্থাপনা, একেবারেই দুর্বল ব্যবস্থাপনা, এবং সরকারের কোনো প্ল্যানিংই ছিল না বিষয়টা। কিন্তু আমি যদি দেখেন যে ট্রেন্ড অ্যানালিসিস দেখেন, গত লাস্ট 25 ইয়ার্স যদি দেখেন, এমন কোনো বছর যায়নি যে বাংলাদেশকে পেঁয়াজ আমদানি করতে হয়নি। সুতরাং এই বছরে এমন কিছু হয়ে যায়নি যে আমাকে পেঁয়াজ আমদানি করতে হবে না, আমাকে নভেম্বরে কেন আলোচনা করতে হবে। আমরা তো গত মার্চেই বলেছি যে পেঁয়াজ আমদানি করতে হবে বছরের শেষে। সো আমার এই বছরের উৎপাদন যাই হোক, বছরের শেষের দিকে একটু সুযোগ থাকতে হবে, অক্টোবর নভেম্বর মাসে আমাকে পেঁয়াজ আমদানি করতে হবে, কারণ আমার দেশে পেঁয়াজ এত হয়নি যে আমি একেবারে সারা বছর চলতে পারবো। আর যে পেঁয়াজ উৎপন্ন হয়েছে সেটা ডিসেম্বর পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব হয় না আমাদের এই ওয়েদারে। সুতরাং সেখানে যখন আমরা নভেম্বরেও বলেছি যে অক্টোবর থেকে আমরা বলতে শুরু করেছি যে সামনে সিজন আসতেছে, ক্রাইসিস হবে, পেঁয়াজটা আমদানি করতে হবে। কিন্তু সরকারের একটা মহল মনে করেছে দেশে অনেক পেঁয়াজ আছে, তারা কৃষকরা অনেক লাভবান করবে। আমি মনে করি তাদের একটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আমি বলবো না, আমি বলবো ইচ্ছাকৃতভাবে তারা করেছে। তারা বুঝে শুনেই ব্যবসায়ীদেরকে অতি মুনাফার সুযোগ করে দিয়েছে। কারণ আপনি যদি এলসিটা 15 দিন থেকে 1 মাস আগে ওপেন করে দিতেন, তাহলে কিন্তু এই কনজিউমারের কাছ থেকে এতগুলো টাকা চলে যায় না। 50-80 টাকার পেঁয়াজ 150 টাকা হয় না। এর কার স্বার্থে করা হলো? সুতরাং এটা না বুঝে করেছে আমি বিশ্বাস করি না। আমি মনে করি বুঝে শুনেই ব্যবসায়ীদেরকে সুযোগ করার জন্য এটা করে দিয়েছে। কারণ আপনি যখন দাম বাড়ে এ দেশের পণ্যের, তখন আপনার সরকার ব্যবসায়ীদের জন্য উৎসাহী হয়ে বিভিন্ন রকম পদক্ষেপ নেয়, ব্যবসায়ীদের বেনিফিট দেয়। যখন দাম কমে যায়, যখন কৃষকের ঘরে থাকে, তখন সরকার কোনো ইনিশিয়েটিভ নেয় না। তাহলে মানিটা কি দাঁড়াচ্ছে যে সরকার ব্যবসায়ীদের পক্ষে নিয়ে কাজ করছে। জি, জনাব শফিকুজ্জামান, আপনার কাছে আসতে চাই। আপনি ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন, তখন এক ধরনের সরকারের জায়গা থেকে কাজ করেছেন। এখন আপনি কনজিউমার অ্যাসোসিয়েশনে আছেন, ভোক্তাদের একদম খুব কাছাকাছি হয়ে কাজ করছেন। আসলে সমস্যাটা কোথায় হয়? সিদ্ধান্তে কেন আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, এবং এটা কেন এমন একটা পর্যায়ে আসে যখন আসলে কৃষক এবং ভোক্তা মুখোমুখি থাকে, লাভ করে নেয় ব্যবসায়ীরা? সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশে আসলে আমাদের যারা পলিসি মেকার, যেমন ধরেন এই ইস্যুটা আসলে শুধু কৃষি মন্ত্রণালয়ের না, এটা কৃষি মন্ত্রণালয় সেটা উৎপাদন করে, এর সাথে বাণিজ্য মন্ত্রণালয় কনসার্ন আছে। এবং সেখানে যে জিনিসটা হলো যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিন্তু আইপি খোলার ব্যাপারে, বিশেষ করে পেঁয়াজের কথা বলবো, তারাও অনেক দেরি করেছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেড কোর্সের অ্যানালাইসিস এবং যেটা আমাদের প্রাক্তন কৃষি সচিব মহোদয় যেটা বললেন, দেখেন আমাদের কিন্তু প্রতি বছর এমনও আছে যে 6 থেকে 8 লাখ টন কিন্তু আমদানি করতে হয়েছে। এখন এই যে ডাটাটা, অর্থাৎ সেই সরকারি ডাটার উপরে কিন্তু কোনো আস্থা নেই কারো। অর্থাৎ আমাদের এই আলুর ক্ষেত্রে যেটা হয়েছিল গত 2 বছর আগে, বিবিএস এর ডাটা অনুযায়ী
সেখানে 15 লক্ষ টন সারপ্লাস ছিল, কিন্তু তারপর দেখেন গত 2 বছর আগে আলুর কিন্তু প্রচণ্ড ক্রাইসিস তৈরি হয়েছে এবং সেই আলুর দাম কিন্তু 70 থেকে 80 টাকা হয়ে গেছিল। আবার একইভাবে দেখেন এই বছর যদি আমরা জানতাম যে আলুর এত বাম্পার ফলন হয়েছে, তখন এই আলুটাকে এমনও আছে যে আমরা আমাদের যে খাদ্য বান্ধব কর্মসূচিতে কিন্তু আলুটা যদি আমরা প্রকিউর করে সরকারের পক্ষ থেকে দিত, তাহলে কিন্তু এই কৃষকরা মারা যেত না। এখন যেটা হয়েছে যে কৃষকদের তো কোনো প্রোটেকশন নেই, যিনি উৎপাদন করেন, যখন দাম বেড়ে যায় তখন এই অতিরিক্ত যে দাম, যেটা এই পেঁয়াজের ক্ষেত্রে 1-2 মাস ধরে যা হলো দেশে, অর্থাৎ আমি বলবো যে প্রতি কেজিতে ভোক্তার পকেট থেকে অন্ততপক্ষে 50 থেকে 70 টাকা পর্যন্ত কাটা হয়েছে, অতিরিক্ত দামে ভোক্তাকে কিনতে হয়েছে। এই অতিরিক্ত দামের টাকাটা কৃষক কতটুকু পেয়েছে, এটা বোধহয় একটু অ্যানালাইসিস হওয়া দরকার। এখন কৃষি মন্ত্রণালয় উৎপাদন করে, তারা কৃষকের কথা বলে, খুবই ভালো কথা, এবং কৃষকদের আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কিন্তু কৃষকদের অগ্রাধিকার দেওয়ার এই ক্ষেত্রে এই পেঁয়াজটা তো কৃষকের হাতে নেই। আমাদের প্রতি বছর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর লিন পিরিয়ড থাকে। এই লিন পিরিয়ডে আমাদের 5-6 লাখ টন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের আমদানি করতে হয়। এবছর এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা নিয়েছে কি, যে বলেছে যে বাম্পার ফলন হয়েছে। এই ডাটাটাই তো ফেক ডাটা। কারণ হলো যে পেঁয়াজ যদি আমাদের এখনও 5 লক্ষ টন লাগবে, আমাদের আসল পেঁয়াজটা ওঠার আগে, আগামী মার্চে যে পেঁয়াজ উঠবে, এখনও 5 লক্ষ টন পেঁয়াজ লাগবে। এই পেঁয়াজটা যদি কৃষকের হাতে থাকতো, এই কৃষকের হাতে থাকার কোনো সুযোগই নাই, কারণ এগুলো অলরেডি গাছ হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা আমি বলবো যে পলিসি মেকাররা বা এই সিদ্ধান্ত তারা নেয়, কিন্তু তখন ড্যামেজ হয়ে যায়। এবং ড্যামেজের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় দুইটা পক্ষ। আপনি যেটা বলেন, যিনি উৎপাদন করেন তিনি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যেমন যখন দাম কমে যায় তখন তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর ভোক্তারা তো সবসময় আপনার ডিপ্রাইভ হচ্ছে। এবং আমাদের ভোক্তার, কনজিউমারদের পক্ষ থেকে আমাদের সবসময় এই বিষয়টা থাকবে যে সরকারের সিদ্ধান্তহীনতার ফলে যে ড্যামেজ হয়েছে এগুলো আইডেন্টিফাই করা দরকার এবং তাদেরকে জবাবদিহির মধ্যে আনা খুবই জরুরি বলে আমি মনে করি। একটু আবার আপনার কাছে আসতে চাই জনাব আনোয়ার ফারুক, বলা হচ্ছে ডাটার বিষয়টা, আসলে এই যে ডাটাটা আসলে আমরা সব সময় দেখি যে এমন একটা উচ্চভিলাষী করা হয় যে আমরা সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ, আমরা এটা দেখলে মনে করি যে আমরা খুব স্বয়ংসম্পূর্ণ, আমাদের কোনো কিছু লাগবে না, কিন্তু দিন শেষে দেখা যায় যখন সংকটটা তৈরি হয় তখন আর কোনো উপায় থাকে না, আসলে এটা একদম শেষ পর্যায়ে গিয়ে, এবং সিদ্ধান্তটা অনেক দেরিতে নেই। ডেটা নিয়ে কি বলবেন স্যার? ডেটা প্রথম হলো যে আমাদের যদি আমি কৃষি সম্প্রসারণ ধরি, যারা উৎপাদন করে ফসল উৎপাদন, যারা এর মানে প্রধান থাকেন, মহাপরিচালক যদি ধরি, কেউ চায় না যে তার আমলে কোনো প্রোডাকশন কম হয়েছে এটা বলুক। সবসময় সে একটু বাড়িয়ে বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, তার ফিউচার হয়তো কোনো বেনিফিটের আশায়। আমি আজ পর্যন্ত কোনো ডিজিকে দেখি নাই যে কোনো সিজনে বন্যার পরেও বলেছে যে ফসল ভালো হয়েছে। এমন কীভাবে ভালো হলো স্যার? নতুন এরিয়া কাভার করা হয়েছে। এই যে সবসময় একটি তথ্যপত্র বেশি দিয়ে আমরা ইনফ্লেটেড করি, সরকারকে খুশি রাখতে চাই এবং সরকার প্রধানরা জনগণকে দেখাতে চায় আমার আমলে এত বেশি প্রোডাকশন হয়েছে। সুতরাং এই তথ্যপত্রগুলো আমাদের জন্য সমস্যা, প্ল্যানিংয়ের জন্য। এই তথ্যপত্র দিয়ে আসলে আপনি প্রকৃত সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। যেটা আমাদের শফিক সাহেব আলুর কথা বললেন, আমরা বারবার বলেছি ওই বছর যে গতবারের লাস্ট এই সিজনে, আগের সিজনে যে আলুর ফলন কম হয়েছে, তারা বলে যেন 1 কোটির বেশি হয়েছে, তাহলে আলু গেল কোথায়? এই যে মিসলিডিং তথ্যপত্র দেয়, এতে করে আসলে সমস্যা হয়। এখন আপনি এই বছর ধরেন কৃষি মন্ত্রণালয় বলতেছে যে পেঁয়াজ আমদানি না করলে তার কৃষকরা ভালো দাম পাবে। বাংলাদেশে কতজন লোক পেঁয়াজ চাষ করে? হার্ডলি 4 লক্ষ লোক। সেই 4 লক্ষ লোকের কাছে কি পেঁয়াজ আছে? তারা তো চাষের পরেই বিক্রি করে দিয়েছে। হয়তো ম্যাক্সিমাম 1 লক্ষ লোক পেঁয়াজ কিছু সংরক্ষণ করেছে, বাকিটা বাজারে চলে গেছে। তাহলে কৃষক হলো বাংলাদেশে 1.5 কোটি, আর আপনার বলে আমাদের কনজিউমার আছে ধরেন আরো 17 কোটি, 18 কোটি। তাহলে কার জন্য আপনি 1 লক্ষ লোকটা আপনি কি বেনিফিট দেবেন? 1 লক্ষ লোকের বেনিফিট 18 কোটি লোকটা সাফার করাচ্ছেন কেন? আপনার ডাটা তো ঠিক নেই, আমিও বুঝি, আপনিও বুঝেন। তাহলে বুঝলে যখন দেখতেছেন যে বাজার ট্রেন্ড, আপনার মার্কেট মনিটরিং করেন, আপনার একটা বড় ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং, তো ওনারা কি প্রাইস লিস্টটা ডেলি দেখতেছে না যে ট্রেন্ড কোথায় আছে, স্টক কমে যাচ্ছে কেন? সো আপনারা তো এই সিদ্ধান্তটা আরও আগে নিতে পারতেন। আমরা বারবার রিকোয়েস্ট করছি যে দিস ইজ দ্য লিন সিজন, এখন কিন্তু পেঁয়াজের মধ্যে ক্রাইসিস হবে, আমদানি করতে হবে। বলে যে না স্যার আরেকটু দেখি, আরেকটু দেখতে দেখতে কিন্তু আপনি এই 5 দিনে কয়েক হাজার কোটি টাকা ব্যবসার সুযোগ করে দিলেন ব্যবসায়ীদেরকে। আমরা এই যে এই মৌসুমি যে জিনিসগুলো দেখি, আসলে পেঁয়াজের মৌসুম শেষ হওয়া এবং নতুন ফসল ওঠার মাঝামাঝি সময় একটা বড় লাভ হয়। ধানের ক্ষেত্রেও আমরা একই রকম দেখি, প্রত্যেকটা সিজনে
বিশেষ করে বোরোর সিজন যখন শেষ হয় পরবর্তী মৌসুমের আগে এইখানে একটা চালের দাম বাড়ার প্রবণতা আমরা দেখি। ঠিক একইভাবে আমরা পোলট্রির ক্ষেত্রে একই রকম দেখি, ডিমের একটা ক্রাইসিস সেই বছরের আগস্ট মাসে, আমার যতটুকু আমি যেহেতু কভার করে আমি জানি, এই সময়ে সে ডিমের ক্রাইসিস। এই যে রুটিন ধরে ক্যালেন্ডার ধরে পণ্যের দাম বাড়া, এটা কি আপনাদের চোখে পড়ে কিনা? না, এটা তো আমরা দেখছি। এটা তো আমি যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ে দীর্ঘদিন কাজ করছি, ভোক্তা অধিদপ্তরে, কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো যে আমি এই যে উৎপাদন কস্ট, আপনি জানেন যে আজকে 12 রুপিতে ইন্ডিয়ায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। যে পেঁয়াজটা ঢুকছে, আইপি দিয়েছে, সেটি বাংলাদেশে ঢুকতেছে সর্বোচ্চ 22 থেকে 30 টাকায়। তাহলে দেখেন ডিফারেন্সটা কত। প্রবলেমটা কোন জায়গায়? সেটি হলো যে আমি কৃষি উৎপাদন যেটা করছি, সেটা চাল হোক, আপনার সবজি হোক, যেটাই, সেটা কি আমি কস্টটা কমাতে পারি না? সেই মেকানিজম অলরেডি তো আছে। সরকার সারে ভর্তুকি দিচ্ছে, সেই ভর্তুকি দেওয়ার পরে এই সার যে 700 টাকা, এখন আমি শুনলাম যে 700 টাকা পার আপনার বস্তায় বেশি দামে কৃষককে কিনতে হচ্ছে, তারপর তারা পাচ্ছে না সারটা। তাহলে আমার কি ম্যানেজমেন্টের প্রবলেম? এই ম্যানেজমেন্টটা কার দেখার কথা? এটা তো কৃষি মন্ত্রণালয় দেখার কথা। প্রতিটা ডিলার, তারা কৃষি মন্ত্রণালয় তাদেরকে আপনার ডিলারশিপ দিয়েছে এবং তাদের নেটওয়ার্ক কিন্তু আপনার ইউনিয়ন পর্যায় পর্যন্ত আছে। তাহলে এই যে ডিলাররা যে আপনার অতিরিক্ত দামে যে সারটা বিক্রি করছে, এটা কি দেখার কেউ নেই? তাহলে আমরা এই যে অতিরিক্ত দামে বিক্রি করছে, তাহলে আমাদের যে দপ্তরটা আছে কৃষি এক্সটেনশনের, তাদের বিরুদ্ধে আমরা কী ব্যবস্থা নিয়েছি? নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখেন আমাদের যে কৃষি ঋণ, এবছর 37,000 কোটি টাকা কৃষি ঋণ বিতরণ হয়েছে। আপনি একদম আপনাদের যে মিডিয়ার লোকজন যাবে, কৃষকদের একটু প্রশ্ন করেন যে কয় টাকা তারা, সে কয়জন কতজন কৃষক পেয়েছে? 2% কৃষক এই লোনটা পায়। এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, এই কৃষি ঋণটা দেওয়া হচ্ছে 4%-এ। কৃষকরা কৃষি ঋণ পাচ্ছে ঘুরিয়ে, অর্থাৎ তাদের নামে কৃষি ঋণ দেওয়া হচ্ছে, কিন্তু মানে একটা গ্রুপ তৈরি হয়েছে, তারা আবার কৃষকদের দাদন দিচ্ছে ওই টাকাটা দিয়েই। দেখেন কত অদ্ভুত একটা চক্র। সরকার আপনার 37,000 কোটি টাকা 4% ইন্টারেস্টে দিচ্ছে, কিন্তু কৃষকরা পাচ্ছে সেটা 16 থেকে 17%। এবং সেই দাদনটা এমন, অর্থাৎ তাকে পণ্যটা উৎপাদনের পর তার কাছে দিতে হবে, যেটা ইলিশ মাছে হয় এবং এখন আলুর মধ্যে ঢুকে গেছে। তাহলে এই মেজারগুলো তো আমার গভর্নমেন্ট টুলস দিয়ে করতে পারতাম। তাহলে আবার একই রকম আপনার পেস্টিসাইডের দাম বেশি, বীজের দাম নিয়ন্ত্রণের বাইরে, তাই এই ডিপার্টমেন্টগুলো তো আছে। তা আমি কিন্তু উৎপাদন কস্টটা কিন্তু আমি পাশের দেশের তুলনায় আমার কিন্তু এখানে উৎপাদন কস্ট বেশি। লেবারটা একটা হতে পারে যে লেবার কস্ট, কিন্তু এইটার থেকেও কিন্তু অন্য কস্টগুলোর কারণে আছে। এর বাইরে যে জিনিসটা আছে যে আমাদের টোটাল বিপণন ব্যবস্থা ত্রুটিযুক্ত, এবং সেইটার জন্যই কিন্তু একটা অধিদপ্তর আছে, কৃষি বিপণন অধিদপ্তর। এই অধিদপ্তরের আমি কোনো কার্যক্রম আমার চোখে পড়ে নাই, এবং আমি যখন সরকারি ছিলাম আমি তখন তাদের সাথে এই জিনিসগুলোর কাজ করতে চেয়েছি, বহুবার চেষ্টা করেছি, কিন্তু তাদের কোনো রেসপন্স নেই। এবং তারা এই অধিদপ্তরের কাজটা কি, এটা এখন আমি ভোক্তাদের পক্ষ থেকে আমি এইটা বলতে চাই যে তারা কয়টা কৃষকের পণ্যটাকে মার্কেটিংয়ের নামে আপনার এই ঢাকা শহরে আমাদের ভোক্তাদের কাছে পৌঁছেছে। সংসদ ভবনের সামনে আপনারা দেখেছেন একটা কৃষি বাজার আছে, ওখানে তো এখন আপনার একটা কাকও বসে না ওখানে। কি অদ্ভুত ব্যাপার! এবং এত প্রাইম লোকেশন, একটা বাজার দিয়ে কি আপনি ঢাকা শহর সব সমাধান হয়ে যাবে? একটা বাজার, কিন্তু এই প্রাইভেট সেক্টরে সেটাও তো কাজে লাগছে না। তাই আপনার এই যে আমাদের সমবায় একটা বিভাগ আছে, আমি কৃষকদের কেন সমবায় মাধ্যমে এই জিনিসগুলো আমি ঢাকায় আমাদের ভোক্তার কাছে কেন আমরা লিঙ্ক করতে পারি না? এবং এই যে দেখেন ট্রেন ডিপার্টমেন্ট, আমাদের রেলওয়ে থেকে তাদেরকে ওই যে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে, সেই ট্রেনে কেউ সবজি নিয়ে আসছে না। তো এই জিনিসগুলো তো আমাদের করতে হবে। এই যে করা হচ্ছে না, তার বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা নিয়েছি, এটাই এখন কয়েকটা বিষয়। আমি একটু ওই যে আপনি যেটা বলছিলেন যে সিজনের সময় দাম বাড়ে, আপনাকে ইকোনমিক্সটা বুঝতে হবে। বাজারে পণ্যের দাম হবে চাহিদা এবং সরবরাহ। তো ডেফিনেটলি যখন একটা সিজন শেষ হয় আরেকটা সিজন আসে, কয়েকদিন গ্যাপ থাকে, সাপ্লাই কমে যায়, দাম বাড়তে থাকে। সো এটা তো খুব সহজ একটা বিষয় যে এখন পেঁয়াজের সিজন শেষ হয়েছে, পেঁয়াজ কমে যাবে, দাম বাড়বে, আপনাকে সাপ্লাইটা বাড়াইতে হবে। সাপ্লাই না দিয়ে আপনি আইন করে পলিসি করে কিন্তু এই সময়টাকে মাথায় রেখে যে এই সময় বাড়ে, এটা মাথায় রেখে কেউ জিনিসপত্র মজুত রাখে, কারণ এই সিস্টেমটা তো থাকেই। বেশ কিছু বিষয় আলোচনা উঠে এসেছে, বিশেষ করে উৎপাদন খরচ, ভর্তুকি বলা হচ্ছে, নানা ধরনের ভর্তুকি দেওয়ার পরও কেন উৎপাদন খরচ বেশি আছে, এবং একই সাথে কৃষি ঋণ নিয়ে আলোচনা হয়েছে, দাদন যেটা আবার ঘুরিয়ে দাদন হিসেবে আসছে।
বিপণন নিয়ে আলোচনা হয়েছে, একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আমরা এরপরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দর্শক, চলছে বিজনেস টাইমস, একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আরেক বর্ষগত বিজনেস টাইমসের সঙ্গে আছে রিয়াজ সাজান। আলোচনা করছিলাম ভোক্তা স্বার্থ বনাম অতি মুনাফা। আলোচনার জন্য আমাদের সাথে আছেন কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান, আমাদের সাথে আছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। আমরা দেখেছি যে মূল্যস্ফীতি অক্টোবরের তুলনায় নভেম্বরে বেশ খানিকটা বেড়েছে, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি যেমন বেড়েছে, ওভারঅল মূল্যস্ফীতিও বেড়েছে। তো আমরা বিরতির আগে যে প্রসঙ্গে আলোচনা করছিলাম, আনোয়ার ফারুক আপনার কাছে আসতে চাই। বিশেষ করে বলা হচ্ছিল যে কৃষি ঋণ সেটা অন্য একটা পক্ষ নিয়ে কৃষকের কাছে আসে দাদন হয়ে। এই প্রসঙ্গটিকে নিয়ে আপনি কি বলবেন, এবং একই সাথে ভর্তুকি যেখানে আমরা দিচ্ছি সেখানে কেন উৎপাদনের জন্য যে উপকরণগুলো সেগুলোর দাম কমছে না বরং বাড়ছে? ধন্যবাদ। প্রথম বিষয়টা হলো যে এগ্রিকালচার ক্রেডিটের একটা বড় সমস্যা হলো যে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক যে কন্ডিশন থেকে 2% অফ রিজার্ভ তাকে এগ্রিকালচার ক্রেডিট যাবে, এই বছর যারা 37,000 কোটি টাকা। এখন সমস্যা হলো যে আমাদের প্রাইভেট ব্যাংকের সংখ্যা বেশি, যখন এই টোটাল অ্যামাউন্টটা ভাগ হয় তখন 68% চলে যায় প্রাইভেট ব্যাংকের ইয়েতে ভাগে, আর 32% আসে সরকারি ব্যাংক, জনতা অগ্রণী সুরেল এবং কৃষি ব্যাংক। এখন প্রাইভেট ব্যাংকের তো ঢাকা চিটাগাং বড় শহর ছাড়া কোনো ব্রাঞ্চ নাই, তারা তখন দে ক্যানট রিচ টু দ্য ফার্মার্স। কর্পোরেট তখন তারা করে কি বিভিন্ন এনজিওর মাধ্যমে টাকাটা দেয়, আর যখনই এনজিওর হাতে টাকাটা চলে যায় তখনই কিন্তু এটা ঋণটা বেড়ে যায়, এই আপনার এই ইন্টারেস্ট রেটটা বেড়ে যায়। সুতরাং এই বিষয়টি নিয়ে আমরা বারবার বাংলাদেশ ব্যাংকে বলেছি। এবার আজকে না, আমি যখন ছাত্র ছিলাম ফিনান্স বিভাগে তখন আমার একটা স্টাডি ছিল যে এগ্রিকালচার ক্রেডিট নিয়ে কেন ক্রেডিট কৃষকরা পায় না। একটা সমস্যা হলো অ্যাক্সেসটাই তাদের নেই ফার্মারের, এবং আমরা বলছিলাম যে এজেন্ট ব্যাংকিংটা যদি বাড়ানো যেতে পারতো একদম রুট লেভেলে, তাহলে হয়তো সমস্যাটা কিছুটা সমাধান করা যেত। সেই বিষয়ে কিছু কাজ চলছে, বাট এটা যথেষ্ট নয় আমি মনে করি। যে 37,000 কোটি টাকার যদি আপনার এই 25-26,000 কোটি টাকা যদি প্রাইভেট ব্যাংকে দিতে হয়, এই টাকা তো তাদের কোনো অ্যাক্সেস নেই। আর এছাড়া তারা করে কি যে এই এগ্রিকালচার ক্রেডিটের নামে এগ্রিকালচার রিলেটেড বিভিন্ন কর্পোরেট হাউসে কিছু লোন দেয়, ওইটাকে তারা এগ্রিকালচার ক্রেডিট দেখিয়ে দেয়। সেটা পোলট্রি সেক্টরই হোক বা ফিশারিতে হোক, বড় বড় কর্পোরেট হাউসকে যে লোন দিয়ে তারা মানে হিসাব মিলায় একটা, আর কিছু না। সুতরাং সত্যিকার অর্থে কৃষকরা পৌঁছায় না। আর দ্বিতীয় যে বিষয়টা আপনি বলছিলেন সেটা হলো ভর্তুকি। দেখেন যে যেটা শফিক সাহেব বলে যে সারের ক্ষেত্রে যেটা হয়েছে, ইটস ট্রু যে বস্তা থেকে 300-400 টাকা বেশি দাম যাচ্ছে, এবং এটা যাবেই। আমরা কিন্তু বারবার বলেছি যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাসে হলো আমার টোটাল রিকোয়ারমেন্টসের 60% ইউটিলাইজেশন ফার্টিলাইজার। এই সময় আমাকে সাপ্লাই বাড়াইতে হবে, আপনি তো সাপ্লাই বাড়ান নেই। তাতে করে কি হয়েছে, ওই ডিলারদেরকে আমি যখন চার্জ করলাম তুমি বেশি নিচ্ছ কেন, খোঁজে স্যার আমরা ডিউ আনতে গেলে প্রতি বস্তায় 100 টাকা দিতে হয় কৃষি অফিসে, পার বস্তায় 100 টাকা। গোডাউনতে মাল আনতে গেলে পার বস্তায় 100 টাকা বা 50 টাকা দিয়ে আনতে হয়। তাহলে আমি টাকাটা কোত্থেকে দেবো? আমার 20 বছর আগে যে প্রফিট মার্জিন, সেই প্রফিট মার্জিন সরকার বাড়ায় নেই। আমার ট্রান্সপোর্টেশন কস্ট বেড়েছে, হ্যান্ডেলিং কস্ট বেড়েছে, আমার এক্সট্রা টাকা খরচ, এই টাকাটা আমি কোত্থেকে দেবো? এই জায়গাগুলো আপনি যদি রুট প্রবলেমগুলো আইডেন্টিফাই না করেন, আমরা বারবার কৃষি মন্ত্রণালয়কে বলেছি যে আপনাকে সাপ্লাইটা এনশিওর করেন। সাপ্লাই বেড়ে দিলে কিন্তু এই দাম বাড়তো না। ডিলার XYZ যেই বেচুক, অ্যাভেলেবেল হলে দাম বাড়ার কোনো সুযোগ থাকে না। যেহেতু অ্যাভেলেবেল না, আর এখন হলো মানে মোস্ট আপনার কী বলে আপনার ডিমান্ডিং সিজন, এই 3টা মাস, আলু বলেন, সবজি বলেন, টমেটো বলেন, সব ভুট্টা বলেন, সব ফসল কিন্তু এখনই শুরু হবে। বোরোর জমিতে বলেন আপনার সার শুরু হবে ব্যবহার। তো এই 3 মাসের জন্য আমার আগের থেকে তো আমি তৈরি রাখিনি, আমার সার নেই। প্রাইভেটে সার আসতেছে না, সরকারের যে সার আসতেছে তাও কম। আবার ঠিক একই সময় আপনি একটা নীতিমালা নিয়ে আবার খেলা শুরু করেছেন। নীতিমালাটা আপনি অন্য সময় ট্রাই করেন, এখন কেন? সবকিছু মিলে আমি মনে করি একটা ম্যানেজমেন্ট দুর্বলতার কারণে এই অবস্থা হয়েছে। একটু প্রসঙ্গ চেঞ্জ করি। আমরা জানি যে আসলে রমজান উপলক্ষে পণ্য আমদানির উদ্যোগ এখনই সরকার নিয়েছে, এবং গেল রমজানটা আমরা দেখেছি বেশ ইতিবাচকভাবে ভোক্তারা বলেছে যে পণ্যের দাম কিছুটা সহনীয় ছিল বলে তারা দাবি করছে। এবারও সেই উপলক্ষে আমরা যদি বাজার লক্ষ্য করি, বাজারে কিন্তু তেল যথেষ্ট পরিমাণে আছে এবং দামও কমতির দিকে রয়েছে। চিনি মানে আমাদের বাজারে এখন খুব বেশি অস্থিতিশীলতা নাই। রমজান পর্যন্ত সেটা কি আমরা ধরে রাখতে পারবো কিনা, যে উদ্যোগ নিয়েছে সরকার আমদানি, সেটাকে কিভাবে দেখছেন? আপনি বললেন যে সব স্থিতিশীলতা আছে, কিন্তু আমি তো তা মনে করি না। তেলের দাম কিন্তু বেড়েছে। এই যে 2 দিন আগে আপনার এদের চাপ ছিল 9 টাকা বাড়ানো, শেষে 6 টাকা বাড়ানো হয়েছে। চিনিটা ভালো অবস্থায় আছে, চিনিটা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। মূলত যেটা হয় কি যে রমজানে আপনার অনেকগুলো পণ্যের চাহিদা, আমরা লাস্ট একটা নিউজ করেছি, একটু বলে নিই যে চিনি, ছোলা যেগুলো রমজানের পণ্য, সেগুলো কিন্তু এবার গতবারের তুলনায় কম আছে। আমি ওখানে আসছি। এই তেলের দাম বোধহয় খুব রিসেন্ট বাড়ছে। হ্যাঁ, রিসেন্ট বেড়েছে, আমি ওখানে আসছি। সেটা হলো যে
রমজান হলো আপনার অনেকগুলো পণ্যের চাহিদা আপনার অনেকগুলো ডাবল ডাবল হয়ে যায়। যেমন আপনি খেজুরে 80% কিন্তু শুধু এক মাসে আমরা কনজিউম করি, 11 মাসে যা করি 20% 80%। একইভাবে ছোলার ডাল যেটা আমরা বুট যেটা বলি আমরা ইফতারির সময় যেটা ব্যবহার হয়, এটাও অলমোস্ট এরকম। এবং এই দুটো পণ্যই কিন্তু 100% ইম্পোর্ট নির্ভর, অলমোস্ট 100% ইম্পোর্ট নির্ভর। এর বাইরে আমাদের রিফাইনারিতে যেগুলো হয় তার মধ্যে চিনি, আপনার যেটা হলো তেল, ভোজ্য তেল যেটা, আর কিছু অংশ হলো আপনার ডাল। এই পণ্যগুলো আপনার ইম্পোর্ট নির্ভর এবং এটাও প্রায় 90% 95% পর্যন্ত আছে। এখন প্রবলেমটা কি, একটা হলো রমজানে আপনার এই পণ্যগুলোর চাহিদা বেড়ে যায়, তাহলে আপনার সাপ্লাইটা ডাবল করতে হবে। প্রবলেমটা ছিল গত 2-3 বছর ধরে আমি যখন বাণিজ্য মন্ত্রণালয় সহ ভোক্তা অধিদপ্তরে কাজ করতাম, তখন আসলে ব্যাংকে ডলারের সংকট ছিল। এটা বাস্তবতা ছিল যে আমরা ডলার দিতে পারছিলাম না। এবং এমনও হয়েছে যে এই এসেনশিয়াল কমোডিটি এলসি খোলার জন্য 100% মার্জিন দিয়েও পায়নি। এবং এমন আছে বড় বড় ইম্পোর্টাররা আমার সাথে যোগাযোগ করে, আমি পার্সোনালি বাংলাদেশ ব্যাংকে পার্সু করে আপনার তাদের যে অপারেটর প্রাইভেট ব্যাংকগুলোকে আপনার স্পেশাল এলসি খোলার ব্যবস্থা করতে হয়েছে। এবছর এই জায়গায় একটা সবচেয়ে ভালো সুখবর আছে যে আপনার রিজার্ভ মোটামুটি 30 বিলিয়ন ডলারের মতো আমাদের এলসি খুলতে সমস্যা নেই। এবং বাংলাদেশ ব্যাংক অলরেডি বলেছে এই ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে এলসি অবাধে দেওয়া হচ্ছে, এটা একটা পজিটিভ নিউজ। এবং সেই অনুযায়ী যে এলসি খোলা হয়েছে সেটি সত্যি সন্তোষজনক, যে আমাদের রমজানের যে বাড়তি চাহিদা সেটা মিটাবের জন্য সত্যি মানে সন্তোষজনক। একটা জায়গায় প্রবলেম আছে খেজুরের ক্ষেত্রে। খেজুরে এখনও আপনার আমার 57.2% আপনার ডিউটি আছে, সেটা কাস্টম ডিউটি, এসডি আছে, সাপ্লিমেন্টারি ডিউটি, প্লাস আপনার ভিএটি আছে। এই ডিউটিটা এর আগে 2 বছর আগে নর্মাল মানের খেজুর, এখানে কিন্তু 8,000 টাকা কেজি দামের খেজুর আছে, আবার 200 টাকা যেটা সাধারণ মানুষ ইফতারির সময় যেটা করে সেই 200 টাকার খেজুরও আছে। আমি বলছি যে এটা হাই এন্ড আইটেম হিসেবে, লাক্সারি পণ্য হিসেবে এটার যে ডিউটিটা বাড়ানো হয়েছিল সেটি অনেক যখন মানে বিভিন্ন দাবি আসলো বাণিজ্য মন্ত্রণালয় থেকে, এনবিআর কি করেছে মাত্র 7 দিন আগে ডিউটিটা অ্যাডজাস্ট করেছিল, কিন্তু সেটার ইম্প্যাক্ট পড়ে না। কারণ হলো মিডল ইস্ট থেকে মিডল ইস্ট থেকে খেজুরটা আসতে মিনিমাম 2 মাস টাইম দিতে হয়। আমি ইমিডিয়েট বলবো আপনাদের মাধ্যমে এনবিআরকে, আমি অলরেডি এনবিআর চেয়ারম্যানের সাথে কথা বলেছি, ইমিডিয়েট খেজুরের ডিউটি আপনার কমানো দরকার। আর না হলে এবছরও কিন্তু প্রান্তিক মানুষ যে খেজুরটা খায় এটা কিন্তু আপনার 300 টাকা কিন্তু বাজারে এখনই আছে, সেটা কিন্তু অস্থিরতা থাকবে। এই কারণে আমি বলছি যে আমাদের পণ্যের চাহিদা অনুযায়ী আমাদের ইম্পোর্ট হবে, এলসি হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু চ্যালেঞ্জটা আর একটা জায়গায়, সেটা হলো 2 ধরনের। একটা হলো যে ব্যবসায়ীরা টার্গেট করে রমজানকে, আপনার ব্যবসার টার্গেট করে, যেটি আমরা রমজানের মূল থিমের বাইরে, অর্থাৎ আমাদের চেতনার বাইরে। রমজান মানুষ হলো সেখানে মানুষের ইবাদতের সময়, কিন্তু তারা এটাকে ব্যবসার সময় করেছে, যেটা সারা পৃথিবীতে বিরল। এক কথা বাংলাদেশের ব্যবসায়ীরা আপনার এটা করে। আরেকটা জায়গা আছে যে ভোক্তাদের অ্যাটিটিউড। রমজানের জাস্ট 2-3 দিন আগে আমরা মাসের পণ্যটা একসাথে কিনতে চাই, এবং তাতে হয় কি যে বাজারে হঠাৎ করে আপনার একটা ক্রাইসিস তৈরি হয়, এই সুযোগটাই ব্যবসায়ীরা নিচ্ছে। অর্থাৎ ভোক্তাদের ক্যারেক্টারের এখানে পরিবর্তন। আপনি বিভিন্ন প্রান্তিক পর্যায়ে যাচ্ছেন ক্যাবের পক্ষ থেকে, আমরা জানি সেখানে আপনারা ভোক্তাদের সাথে কি রিঅ্যাকশন করছেন সেটা নিয়েও জানবো। একটু আপনার কাছে আসতে চাই, এই যে খেজুর, ফল, এই ধরনের জিনিসগুলোকে বিলাসী করা হচ্ছে এবং যেগুলো আসলে এই রমজানের খুব প্রয়োজন হয়, আপনি এইগুলোকে কিভাবে দেখছেন? আমি মনে করি যে রমজান উপলক্ষে এসেনশিয়াল কমোডিটিস আমাদের যা আছে, বিশেষ করে তেল, ছোলা, ডাল, চিনি, খেজুর এবং ফল, এগুলোকে তো আমরা জিরো ট্যারিফে আনা উচিত। এটাকে আপনি পারবেন না, কারণ এবং ট্যারিফটা যদি আপনি পরে কমান আমদানির পরে, তখন তো লাভ হয়ে যায়। কারণ আমি যখন ইম্পোর্ট করে ফেললাম আমার কষ্ট হয়ে গেল। সো আমরা করি কি, ভুল প্ল্যানিং করি যে রমজানের 7 দিন আগে ডিউটি কমিয়ে দিই, তখন তো মাল ইম্পোর্ট হয় না। সো এখনই সিদ্ধান্ত নিতে হবে। আপনি যেটা বলেন যে বাংলাদেশ ওপেন করেছে, সাথে সাথে এই ডিউটির বিষয়টাও একটা সিদ্ধান্ত সরকারকে ইমিডিয়েট দিতে হবে, তা না হলে কিন্তু এই রোজাতে এটার ইম্প্যাক্টটা হবে না। এবং এটা আপনি হাজারো চেষ্টা করেও এটা নিয়ে আপনি কিছু করতে পারবেন না। আপনার রোজাকে মাথায় রাখতে হবে। ওই যেটা শফিক সাহেব বললেন, এটা আমাদের একটা সেন্টিমেন্টাল ইস্যু। এখানে আপনি জোর করে কিছু করতে পারবেন না। আপনি 2,000 টাকা হলেও মানুষ খেজুর খাবে, 20 টাকা হলেও খাবে, কিন্তু কে খেতে পারবে, কার জন্য, সেটা হলো বিষয়। সুতরাং আপনি যদি আপামর জনতার কথা চিন্তা করেন, যেহেতু আমাদের ইনকাম লেভেল ফেল করেছে, নিম্ন আয়ের মানুষ বেড়েছে, আমাদের ইনফ্লেশন রেট টু হাই, সেই ক্ষেত্রে রোজার মাসটাকে সরকারকে অবশ্যই
নমনীয় হয়ে আসতে হবে। এই ইম্পোর্টের বাইরে আমরা যদি দেশীয় দেখি যে বিশেষ করে আমরা গেল কয়েক বছর অভিজ্ঞতায় বলি রোজা আসলে বেগুনের দাম বাড়ে, রোজা আসলে লেবুর দাম না, বাড়ে। বেগুনের দাম কিন্তু গত 2 বছর উল্টো হয়েছে, আর কম ছিল, কারণ সবাই রোজাকে টার্গেট করে এত ফলন করছে, বেগুন বিক্রি হয় না, শসা বিক্রি হয় না। গতবারে কিন্তু প্রথম 2 দিন যদি দেখবেন হয়তো 100 টাকা উঠলো, কিন্তু পরে কিন্তু দাম কমতে থাকে, কারণ এটা উৎপাদনের একটা টার্গেট থাকে। আর আরেকটা সুবিধা আছে আপনার, এখন এই বছর যে সময় রোজা আসবে আপনার স্থানীয় ফল পাওয়া যাবে, বিশেষ করে আপনার তরমুজ, ভাঙ্গি, যেটা তরমুজটা রোজা খুব ব্যবহার হয়, পিক সিজন। সুতরাং দেশীয় ফলও কিন্তু পেঁয়াজেরও পিক সিজন। এটা এই সিজনটা এই ফেব্রুয়ারি মার্চের রোজা আসলে এই অন্যান্য ফল সবজিগুলো পাওয়া যাচ্ছে। তরমুজের প্রসঙ্গে আসছেন, তরমুজ তো একটা সবসময় একটা ইয়ের মধ্যে থাকে যে আসলে এটা কেজি হিসাবে বিক্রি হবে না পিস হিসাবে বিক্রি হবে, এই ধরনের একটা সংকট থাকে। আমি কেজি হিসেবে বিক্রি করলে একটা সুবিধা কি, যে আপনি প্রতারিত হচ্ছেন না, যে আপনি বুঝবেন এটা 5 কেজি না 7 কেজি, সো আপনি একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে নিয়ে যাচ্ছেন। এখন কত টাকায় কেজি বিক্রি করবে সেই জায়গাটা হয়তো আমরা অনেক সময় বাড়াবাড়ি করি যে 70 টাকা না 60 টাকা বিক্রি করতে হবে, কিন্তু আপনাকে দেখতে হবে যে এখানে যে বড় সমস্যাটা, যে তরমুজ ট্রান্সপোর্টেশন ভোলার থেকে ঢাকা আসতে গেলে যে স্পেসটা নেয়, যে একবার লঞ্চে একবার ট্রাকে হ্যান্ডেলিং এবং তারপর বাজারে, এই জায়গাতে খরচটা আমাদের কৃষিপণ্য পরিবহন ট্রান্সপোর্টেশন কস্ট টু হাই। এটা যেমন একটা খরচ, তারপরে হলো যে প্রতি ঘাটে ঘাটে একটা চাঁদাবাজি আছে, সেটা প্রশাসনেরই বলেন আর এই দলীয় চাঁদাবাজি বলেন। চাঁদাবাজিটার পরিমাণটা 20 থেকে 25% কষ্ট বাড়িয়ে দেয় আমাদের কৃষিপণ্যের। তো সেই জায়গায় যদি আমরা এই সুশাসন প্রতিষ্ঠা করতে না পারি, আপনি কৃষিপণ্য আমরা ভোক্তা লেভেলে কিভাবে কমাবেন? চাঁদাবাজিটা একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এটা আমরা দেখছিলাম যে আমরা প্রত্যাশাও করেছিলাম যে কিছুটা কমবে, কিন্তু আসলে আমরা দেখলাম যে জাস্ট মানুষ অল্টার হয়েছে কিন্তু চাঁদাবাজি কমেনি। এটা তো আপনি প্রান্তিক পর্যায়ে যাচ্ছেন, কিরকম এটার রিঅ্যাকশনটা পাচ্ছেন? এটা অনেক ক্ষেত্রেই আপনারাও নিউজ করছেন বেড়েছে, এবং সেটা আসলে চাঁদাবাজদের তো কোনো দল নেই, কিন্তু তারা দলের বিভিন্ন ব্যানারে এটা করছে, এবং এটা তো আসলে গভর্নেন্স ইস্যু। এখন যারা এগুলো রক্ষা করবে, চাঁদাবাজি বন্ধ করবে, এখন তারাও যদি এটার সাথে বেনিফিশিয়ারি থাকে তাহলে তো আপনি কীভাবে বন্ধ করবেন? এই কারণেই আসলে যেটা ছিল যে আপনাকে অ্যাকাউন্টেবল করতে হবে, যেটা আমি বারে বারে বলে আসছি। আর একটা যেটা এই তরমুজের কথা বলেন, আর যেটাই আপনি বলেন সেটা হলো যে আমরা কৃষকরা যেটা উৎপাদন করলো, আমরা প্রাইসটা তো জানি, সে 100 তরমুজ বিক্রি করছে ধরেন সর্বোচ্চ 100 থেকে 150 টাকা করে। সেই তরমুজটা আপনি কেজিতে এসে এখানে কিন্তু 800 টাকা হয়ে যাচ্ছে, কারণ সে যখন 60 টাকা, তাহলে আপনি যদি একটা তরমুজ যদি 7 কেজি হয়, সে যদি 100 টাকায় বিক্রি করে, তাহলে কি হচ্ছে 15 টাকা কেজি হচ্ছে। সে কিন্তু এই পরিবহনের এই চাঁদাবাজি যদি না থাকে, ট্রান্সপোর্টেশনটা যদি স্মুথ হয়, সেটা করার পরে আপনার সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু কৃষি বিপণন আইন অনুযায়ী আপনি কৃষি পণ্য পাইকারি পর্যায়ে খুচরা পর্যায়ে কত % লাভ করবেন সেটা কিন্তু আইনে বলা আছে। সেই অনুযায়ী কিন্তু আমার দেখা গেল যে আমি মনে করি যে একটা তরমুজ কেজি হিসেবে বিক্রি করলে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা হয়তো হতে পারে এখনকার আমি গত বছরের ট্রেন্ড অনুযায়ী 25 থেকে 30 টাকা, কিন্তু সেটা দেখবেন যে 60 থেকে 70 টাকা হয়ে যাচ্ছে। প্রথম আরো বেশি হবে, প্রথম 5-7 দিন আরো বেশি হবে। তাই প্রবলেমটা হলো ওখানে। এইটার জন্য মূলত আমাদের বিপণন ব্যবস্থা যেটি ট্র্যাডিশনাল পদ্ধতিতে আছে, এই যে ফড়িয়া আপনার, তারপরে হলো মধ্যস্বত্ব বলতে আপনারা যেটা বলেন যে আড়তদার, তারপরে পাইকারি, তারপরে খুচরা, এই ধাপগুলো কিভাবে মিনিমাইজ করা যায়, যত ধাপ কমবে তত সেই জায়গায় আসলে সমবায় বিভাগের একটা বড় কাজ ছিল। ওই যে কুয়াকাটার যে আপনার কৃষি তরমুজ উৎপাদনকারী, তাদের সমবায় করে প্রয়োজনে তাদের ট্রান্সপোর্ট আমরা প্রোভাইড করবো সরকার থেকে। আমাদের বিআরটিসির আছে বা এরকম, সেইটা যদি আমি নিয়ে আসতে পারি, যেখানে রেলের জায়গা আছে, রেল লাইন আছে, সেখান থেকে যদি নিয়ে আসতে পারতাম। আর এইখানে মার্কেট প্লেস করা, সেই মার্কেট প্লেসটা কি, ওই যে একটা কৃষি মার্কেটের কথা বললাম, এরকম পাড়া মহল্লায় যদি আমি ওই ডাইরেক্ট মার্কেট প্লেসটা করতে পারতাম, সেখানে আপনার এই 32 এবং দেখেন একটি জিনিস যে কৃষক উৎপাদন করে তার 3 থেকে 4 মাস পর্যন্ত তার এই উৎপাদনের পিছনে তাকে শ্রম দিতে হবে, প্রতিটা মুহূর্তে তাকে দিতে হচ্ছে, আপনার পানি দিতে হচ্ছে, বীজ দিতে হচ্ছে, সার দিতে হচ্ছে, আগাছা বাঁচতে হচ্ছে, এবং দেখেন তার এই 3-4 মাসের যে পরিশ্রমের ফসল সে একবার বিক্রির সময় পায়। আর ওই ব্যক্তি যিনি এই লাভ করে সে কিন্তু একদিনে লাভ করছে, মানে কৃষক যেখানে 5 টাকা লাভ করে আর তিনি কিন্তু একদিনে লাভ করছে। জি, আবারও ঘুরে ফিরে মধ্যস্বত্বভোগীদের কথা আসছে, আমরা ভোক্তা অধিকার কি করে সে প্রসঙ্গে আলোচনা করবো। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আবার একটি বিরতি নিচ্ছে, চলছে বিজনেস টাইম, সঙ্গে থাকুন। আরেকবার স্বাগত বিজনেস টাইমসের সঙ্গে আছে রিয়াজ সাজান। আমরা আলোচনা করছিলাম ভোক্তা স্বার্থ বনাম অতি মুনাফা। আমাদের সাথে আজকে আলোচনার জন্য রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি AHM শফিকুজ্জামান, এবং আমাদের সাথে আছেন আনোয়ার ফারুক, সাবেক কৃষি সচিব। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমরা যে প্রসঙ্গটি আলোচনা করছিলাম সেটি আসলে ভোক্তার বিহেভিয়ার। আপনি বলছিলেন যে ভোক্তার বিহেভিয়ার এমন যে চাহিদা
বাড়ার সাথে সাথে তারা অতিরিক্ত কেনা শুরু করে, অথবা রমজানের আগে আমার প্রয়োজন অতিরিক্ত কিনে মার্কেট একজনের শর্টেজ করে। এই বিহেভিয়ার, আমরা শুধু এই বিহেভিয়ার না, আমরা যখন দেখি যে কোনো একটা সিন্ডিকেশনের কারণে দাম বাড়ছে তখন মানুষ আরো কেনার বাজারে পড়ে, কিন্তু যদি তখন তারা একটু কনজারভেটিভ মুডে থাকে তখন কিন্তু ব্যবসায়ীরা পণ্যটা ছাড়তে বাধ্য হয়। এই যে ভোক্তাদের বিহেভিয়ার শেখানোর জায়গাটা আপনারা কতটুকু কাজ করছেন? প্রথম যে জিনিসটা হলো যে আমরা সিন্ডিকেটের কথা বলি, ব্যবসায়ীদের সিন্ডিকেট, আসলে ভোক্তার সিন্ডিকেট হওয়া দরকার। যেটি হলো যে একটা হলো যে আমি যখন একটা প্যানিক বাই করি, আপনার মনে আছে বোধহয় 3 বছর আগে হঠাৎ করে লবণ আউট হয়ে গেল, মানুষ পাগলের মতো লবণ খেয়ে। আপনার পার মান্থ আপনার কতটুকু, আমার বাসায় 1 কেজি লবণ মানে 2 মাস চলে, তা অনেকে আছে 10 কেজি 20 কেজি পর্যন্ত লবণ কিনে নিয়ে আসছে। তা এইগুলো কি আমার বিহেভিয়ারের প্রবলেম। আর একটা জিনিস কি, ভোক্তার সিন্ডিকেট কেন বলছি, হ্যাঁ আমি ধরেন আমি মাসে আপনার পরিবারে হয়তো 5 কেজি পেঁয়াজ লাগে, ঠিক আছে, পেঁয়াজের ক্রাইসিস আছে, আপনি যদি 3 কেজি পেঁয়াজ যদি ওই মাসে ব্যবহার করেন তাতে কি খুব কিছু অশুদ্ধ হয়ে যাবে? অনেক দেশে তো পেঁয়াজ খাই না। তাই আমাদের ওইটা হয় কি, যে যখন দাম বেড়ে যায়, যখন বেগুনের দাম 200-250 টাকা হয়ে যায়, তখন আমার মনে হয় যে ইফতারির জন্য বেগুনি যদি আমার পাতে না থাকে তাহলে আমার মনে হয় ইফতারি সহি হচ্ছে না। এই জন্য কনজিউমারদের যে বিহেভিয়ার, এখন কনজিউমারকে তো কেউ সংগঠিত করা যাচ্ছে না। আর একটা জায়গায় সরকার, আমি আজ ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে আমি 18 কোটি মানুষের অধিকার নিয়ে যেখানে কাজ করছি, কিন্তু সরকার এই অধিকার নিয়ে যে তার ডিপার্টমেন্ট, বিশেষ করে আমি যেখানে ডিজি ছিলাম, ভোক্তা অধিকার অধিদপ্তর, সেটা কি সরকারের প্রায়োরিটি কিনা? আপনার দেখেন অনেক মন্ত্রণালয় আছে, অনেক বিভাগ আছে, অনেক অধিদপ্তর হচ্ছে, তাদের খালি এক্সপ্যানশন হচ্ছে। অথচ এই যে ভোক্তা অধিকার অধিদপ্তর, একইভাবে যদি আমি বেস্টের কথা বলি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলি, এই তো 3টা ডিপার্টমেন্ট মূলত সেফ ফুড বা এই ফুড নিয়ে কাজ করে। আপনি দেখেন তাদের ম্যান পাওয়ারের অবস্থা কি। ওখানে যারা এডি হিসেবে ফার্স্ট ব্যাচে ঢুকেছে 2009-এর আইনের পরে 2010-এ যারা রিক্রুট হয়েছে, এবং তাদের মধ্যে মাত্র 2 জন ওই তাদের লাইন পোস্টের ডাইরেক্টর পর্যন্ত হতে পারবে, 2 জন। আর প্রথম ব্যাচের আপনার আরও 16 জন অফিসার, তারা এডি হিসেবে তাদের আপনার ওখানে রিটায়ারমেন্টে যেতে হবে, অর্থাৎ 32 বছর 33 বছর চাকরি করে একই পদে চাকরি করতে হবে। তাহলে কি দরকার ছিল যে এই ডিপার্টমেন্টগুলোকে শক্তিশালী করা। 17টা জেলায় তাদের অফিসার নাই, বিএসটিআইয়ের অফিস আছে মাত্র 22টা জেলায়। আপনি কীভাবে স্ট্যান্ডার্ড আপনি মেনটেন করবেন? তাই সরকারের কি এটা প্রায়োরিটি কিনা? এই জন্য আমি বলবো সরকারকে, আপনাদের মাধ্যমে, সরকার এই ডিপার্টমেন্টগুলোকে শক্তিশালী করতে হবে, তাদের লজিস্টিক বাড়াতে হবে, তাদের ল্যাব বাড়াতে হবে, এবং তাদের আবার সুপারভাইজ বা মনিটরিংটা করতে হবে। এখন ভোক্তা অধিকার অধিদপ্তরের আমি তো এখন কোনো অভিযান আমার চোখে পড়ে না, আমি জানি না আপনাদের কাছে পড়েছে কিনা, কিন্তু একটা সময় তো এই অধিদপ্তরটা ছিল মানে পাবলিকের জন্য, মানুষের জন্য, জনমানুষের জন্য প্রচুর তারা কাজ করে, প্রতিদিন নিউজের আইটেম ছিল। এখন নিউজের আইটেম কেন ছিল? অর্থাৎ এইটা দিয়ে কিন্তু মানুষ সচেতনতা, যেটা বললেন যে ভোক্তাদেরকে সংগঠিত করা, তাদেরকে মেসেজ দেওয়া যে এই জিনিসটা ফেক, জিলাপির মধ্যে আপনার কেমিক্যাল দিচ্ছে, রং দিচ্ছে, এটা খাওয়া যাবে না, কাপড়ের দাম বাড়াচ্ছে, সেটা আমরা যখন অভিযান করে ধরলাম তখন মানুষ সচেতন হচ্ছে। আপনার এই যে তেল, পড়া তেলে বিক্রি হচ্ছে, সেটা আমি ওষুধের মেয়াদ আছে কিনা আমরা দেখছি। এই সচেতনতা তো আপনার তৈরি করা দরকার। সেই জন্য আমি মনে করি সরকারের একটা ফোকাস দেওয়া উচিত যে এই ডিপার্টমেন্টগুলোকে শক্তিশালী করা। একটু এই যে শক্তিশালী করাটা আসলে কেন করা হচ্ছে না, কেন? কারণ আমরা জানি যে এই যে খাদ্য আমদানি করা, এই যে বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করা, কিংবা উৎপাদন বাড়ানো, সবকিছু কিন্তু দিন শেষে ভোক্তার জন্য। সেখানে ভোক্তাকে আমরা মানে ভোক্তার স্বার্থ রক্ষা এবং ভোক্তাকে নানাভাবে প্রশিক্ষিত করা, একজন ভালো ভোক্তা, সচেতন ভোক্তা হওয়ার জন্য যে সরকারের ব্যবস্থা, সেটি কেন করা হচ্ছে না? সেটি অধিকারের প্রশ্নটা, সেটি যেমন একটা বিষয়। আর একটা হচ্ছে এই যারা এই এখানে বিভিন্ন পরিচালনা করছে, তাদের আসলে ক্ষমতা খুব বেশি দেওয়া হয়নি। এই ক্ষমতা কম থাকলে আসলে ব্যবসায়ীদের সাথেও তো তারা ডিলিংসে পারছে না। আপনি কি বলবেন? দুটো বিষয়, একটা হলো যে যেটা শফিক সাহেব বললেন, আমি ওনার সাথে একমত যে আপনি ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ। যেমন এই মুহূর্তে আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আমি যা এত ফসল উৎপাদন করছি, নিরাপদ কিনা আমি জানি না। সো আমি নিরাপদ খাদ্য আইন করলাম, কর্তৃপক্ষ করছি, কিন্তু আমি মুখে বলতেছি, আইনে বলতেছি যে আমি খুব প্রায়োরিটি দিচ্ছি, কিন্তু আমি কাজে করছি না। সো আপনি যখন কাজ করবেন তখন আমরা এই ডিপার্টমেন্টগুলোকে শক্তিশালী করতে হবে। মাঠে যদি আমার প্রত্যেক জেলায় যদি আমার ভোক্তার অধিকারের অফিস না থাকে, তাহলে আমি ব্যবসায়ীদের সাথে নেগোশিয়েট করবো কীভাবে, বা কনজিউমারের সাথে নেগোশিয়েট করবো কীভাবে, এবং বাজার মার্কেট মনিটরিং যদি আমি রেগুলার না করি,
তাহলে তো বাজার আপনার ভালো হবে না। আমরা রেগুলার করতে হবে। আর রেগুলার করার জন্য আপনার আইন থাকলেই হবে না, লোকবল থাকবে, লজিস্টিক থাকতে হবে এবং ইন্টারাকশন থাকতে হবে। আর ব্যবসায়ীদের সাথে ভোক্তাকে একটা প্রতিপক্ষ বানানো যাবে না, তাদেরকে সাইড বাই সাইড কাজে রাখতে হবে, তাদেরকে ব্যবহার করেই মানুষকে কনজিউমারকে ভালো সার্ভিস দিতে হবে। সুতরাং সরকারকে বলবে যে আমার অনেক প্রায়োরিটি আছে, যেমন এখন বলবে যে আমার কৃষির জন্য ফার্টিলাইজার আমদানি করতে হবে, এখানে আমার লোকবল বেশি দরকার, এখানে আমার টাকা দরকার। কিন্তু আমি মনে করি এটা সঠিক নয়। আপনার দেশকে সুশাসন করতে হলে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ইকুয়ালি প্রায়োরিটাইজ করতে হবে এবং জেলা পর্যায়ে আপনি যে অফিসার রাখছেন সেখানে যদি আপনি তাকে জেলা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তাকে লিঙ্কটা না রাখেন, তার এখানে ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু সে কোনো কাজ করতে পারছে না। জি, সবশেষ মন্তব্য যদি এক লাইনে বলতে চান। আমি আসলে ভোক্তাদের পক্ষে কথা আগেও বলতাম সরকারে যখন ছিলাম, আর এখন তো কনজিউমার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে সত্যিকার অর্থে আমাদের ভোক্তারা হলো সবচেয়ে নিগৃহীত এবং আমাদের আসলে কোনো প্ল্যাটফর্মে সে নেই। আর তা নেই বিধায় কিন্তু আমাকে অতিরিক্ত শুধু সরকারের ম্যানেজমেন্ট বা সিদ্ধান্তের অভাবে আমাকে কিন্তু প্রতিদিন 50 থেকে 60 টাকা বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, সবজি কিনতে হচ্ছে, সবকিছুই। আমরা মনে করি ভোক্তাদের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হবে। অন্যদিকে হচ্ছে আলোচনায় বেশ কিছু বিষয় উঠেছে, বিশেষ কৃষকদের স্বার্থ, যারা উৎপাদক তাদের স্বার্থ রক্ষার বিষয়টি উঠে এসেছে। এই দুই শ্রেণীকে, যারা উৎপাদন করছে এবং যারা কনজিউম করছে, তাদেরকে আসলে সবার আগে মূল্যায়ন করতে হবে। শুধুমাত্র হাত বদল করে 70% লাভ যারা নিয়ে যাচ্ছে সেই ব্যাপারে আরো একটু সচেতন হতে হবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ ছিলাম আমরা ভোক্তা স্বার্থ বনাম অতি মুনাফা বিষয়টি আলোচনা নিয়ে। আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো এবং নতুন কোনো অতিথির সাথে সঙ্গেই থাকুন।